খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণার গুরুত্ব অনেক বেশি। বর্ধিত খাদ্য চাহিদা, জলবায়ু পরিবর্তন, কৃষি জমি হ্রাস, উৎপাদন খরচ বৃদ্ধির বাস্তবতায় টেকসই খাদ্য ব্যবস্থার জন্য গবেষণাভিত্তিক সমাধান অত্যন্ত আবশ্যক। উচ্চ ফলনশীল, জলবায়ু সহনশীল এবং রোগ প্রতিরোধী জাত উৎপাদনের মাধ্যমে গবেষণা, কৃষি ও উৎপাদনশীলতায় বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সারা পৃথিবীব্যাপী। এগ্রি ফুড ভ্যালু চেইন বলতে যখন আমরা ফসল গবেষণা, উৎপাদন, অনুশীলন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বাজার ব্যবস্থার প্রতিটা ধাপকে বোঝায়। এবং প্রতিটা ধাপেই কিন্তু এই গবেষণার একটা স্কোপ আছে এবং গবেষণার মাধ্যমে এটাকে প্রোডাক্টিভ করা সম্ভব হয় এবং সেখানে খরচ কমানো যায় এবং এর ফলে হয় কি, কৃষক তার পণ্যের মূল্য পায় এবং সে লাভবান হয়। এগ্রি ফুড ভ্যালু চেইনের বলতে ফসলের গবেষণা ও উৎপাদন থেকে শুরু করে যা আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কৃষকের লাভ হচ্ছে তাই না, এখানে হচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার এনভায়রনমেন্টের সাথে ফাইট করে ফসলগুলোকে টিকে রাখা এবং সেখান থেকে উৎপাদনশীলতা বের করে আনার সময় হচ্ছে। আজকে বর্তমান কৃষি গবেষণায় বিশ্বব্যাপী একটি কৌশলগত খাত হিসেবে পরিচিত হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, নেদারল্যান্ড, ব্রাজিলের মতো দেশগুলোতে কৃষি গবেষণায় যে বিনিয়োগ করেছে তা শুধু ফসল বৃদ্ধির জন্য নয়, বরং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, রোগ প্রতিরোধ, পুষ্টিমান উন্নয়ন, টেকসই উৎপাদন ব্যবস্থার লক্ষ্যে পরিচালিত হয়েছে। উদাহরণস্বরূপ আমরা যদি চীনে প্রতি বছর 200টির বেশি ধান ও গমের জাত উদ্ভাবন করে, ভারতে প্রায় 300টির বেশি ফসল নিয়ে তারা গবেষণা করে প্রতি বছর। যুক্তরাষ্ট্র জেনোম এডিটিং করে বায়োটেকনোলজি ব্যবহার করে উচ্চ প্রোটিন সমৃদ্ধ, তাপ সহনশীল গম ও সয়াবিনের জাত উদ্ভাবন করছে। আমি এক্সাম্পলগুলো দিচ্ছি একটি কারণে, যে আমি শুধুমাত্র দেখাচ্ছি যে আমাদের অ্যাসপিরেশনগুলো কি, কোন জায়গায় যাওয়া সম্ভব। এই তুলনায় বাংলাদেশের শস্য গবেষণা কিছুটা গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে, কিন্তু মোস্টলি ধান ভিত্তিক। গম, ভুট্টা, তোল জাতীয় ফসলের উন্নয়ন গবেষণায় কার্যক্রম আরও শক্তিশালী করার কিন্তু সুযোগ আছে। এই ফসলগুলোর ক্ষেত্রে টেকসই জাত, বাজার উপযোগিতা, জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে আরও গবেষণা আমাদের দেশে অত্যন্ত প্রয়োজন। প্রাণী সম্পদ ক্ষেত্রে বিশ্বের অগ্রগতি চোখে পড়ার মতো। উদাহরণস্বরূপ নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও আধুনিক জেনেটিক ইমপ্রুভমেন্টের মাধ্যমে ডিজিটাল হেলথ ট্র্যাকিং এবং সুষম পুষ্টি ব্যবস্থার মাধ্যমে গবাদি পশুর উৎপাদন ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে ফেলেছে। বাংলাদেশের বাস্তবতা এখানে এখন যদি আমরা কম্পেয়ার করি, আমরা একটা গাভীতে প্রতি দিন মাত্র 2 থেকে 2.5 লিটার দুধ পাই, সেখানে ভারতে 10 লিটার এবং ইউরোপে 25 লিটার। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কত দূর যেতে হবে। প্রতি বছর খরা, লবণাক্ত, বন্যা ও নতুন রোগবালাইয়ের কারণে কৃষির ক্ষতি হচ্ছে, অথচ গবেষণার উদ্ভাবিত জলবায়ু সহনশীল জাত ব্যবহারের প্রতিকূল পরিবেশে 20 থেকে 30% পর্যন্ত আপনাদের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তবে বাংলাদেশের গবেষণার ক্ষেত্রে এখনও অনেক সীমাবদ্ধতা আছে। বর্তমান বাংলাদেশের কৃষি গবেষণায় জিডিপির মাত্র 1%-এরও বেশি, 1%-এরও কম আমরা খরচ করে থাকি, অথচ উন্নয়নশীল দেশগুলোতে জিডিপি 2 থেকে 3% পর্যন্ত বিভিন্ন ধরনের গবেষণায় কিন্তু তারা টাকা খরচ করে থাকে। এছাড়া ফুড প্রসেসিং খাতে গবেষণার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্তমানে যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ করা হয়, মোস্টলি কিন্তু র মেটেরিয়াল আমদানি করতে, গম আমদানি করতে হয়, তেল আমদানি করতে হয়, চিনি আমদানি করতে হয়, অথচ আমাদের দেশের চাল থেকে কিন্তু ভিন্ন জাতের গবেষণা করে আমরা নিজস্ব প্রক্রিয়াতে আমরা কিন্তু আমাদের খাবার উৎপাদন করতে পারি।